সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের শ্রেণী কার্যক্রম। তোমরা আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সাথে আমার এর আগে যে ক্লাসগুলো হয়েছে সবগুলোর ব্যাপারে আমি একটা বিষয় খুবই নিশ্চিতভাবে করেছি, তোমাদেরকে নিশ্চিত করেছি যে এই বিষয়ে যে অবশ্যই আমাদের যে এসএসসি পরীক্ষার সামনে সেই বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার। আমি প্রত্যেকদিন এই কথাটা বলি, কারণ আমাদেরকে সেই বিষয়ের উপরেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো যা হোক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে ক্লাসে, এবং আমরা আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে গত দুটি ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি সেই আলোচ্য বিষয়গুলোর সাথে সাথে আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো। তোমরা এর আগে যে জিনিসগুলো বা পরীক্ষাগুলো দিচ্ছ, আশা করি সেগুলো ভালো হচ্ছে এবং ভালো হবে। তো তোমাদেরকে আমরা চাচ্ছি যে খুব দ্রুতভাবেই তোমাদের এই বিষয়গুলো শেষ করে নিই, কারণ আমাদের দরকার হচ্ছে খুব তাড়াতাড়ি সিলেবাসগুলো শেষ করে তোমাদের ওই একটা পরীক্ষামুখী মনোভাব তৈরি করা। এবং আমি আশা করছি তোমরা যারা ফ্রেন্ডশিপ স্কুলে পড়ছো এবং সেইভাবে তোমাদের সাথে আমাদের যে সংযোগ রয়েছে এটা ধারাবাহিকভাবে চলবে, এবং খুব ভালোভাবে রেজাল্ট করার জন্য আমরা তোমাদের যত রকম সহায়তা লাগে আমরা সেটা করব। এবং শুধু সেই বিষয় নাই, আমরা তোমাদের আন্তরিকভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি করার জন্য আগ্রহী। আমি আশা করি তোমরা প্রত্যেকে আমাদেরকে সাহায্য করবে এবং তোমরা নিজেদের ফলাফলটা ভালোভাবে করার চেষ্টা করবে। তো তোমরা জানো যে আমরা যে সমস্ত দুর্গম এরিয়াতে অনেক সময় বেড়াতে যাই, ঘুরতে যাই বা থাকি, আমরা অনেকে সেইভাবে আমরা যখন কাজ করতে চাই বা কোথাও বেড়াতে যাই বা কোথাও চলতে যাই, তখন আমাদের অনেক বাধা বিপত্তি পেরিয়ে তারপরে একটি জায়গায় যেতে হয়। যদি তুমি মনে করো যে আমরা একটা জায়গায় বেড়াতে গেছি, ধরো আমরা রাঙামাটি বা বান্দরবনে বেড়াতে গেছি, সেখানে অনেক অনেক পাহাড় আছে, বা কক্সবাজার বেড়াতে গেছি, সেখানে যে পাহাড়গুলো, ওখানে যে আমরা হারিয়ে গেলাম, তো হারিয়ে গেলে আসলে আমাদের কি করতে হবে? তখন কি আমাদের বসে পড়ে কান্না করা উচিত, নাকি আমরা বেঁচে থাকার জন্য যত পদ্ধতি আছে সেটা অবলম্বন করব? সেটা যখন আমরা ভাববো, তখন কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে একটা সিদ্ধান্তে আসতে হয় যে আমাদের বাঁচতে হবে, তা টিকে থাকতে হবে। এক কথা, তোমরা অনেকে হয়তো টিভি দেখতে পারো, টেলিভিশন যারা যদি কেউ দেখে থাকো, তো দেখবা যে সেখানে বিয়ার গ্রিলস নামে একটা লোক আছে, অনেক অ্যাডভেঞ্চার বা দুঃসাহসী। তিনি তার জীবনকে বিভিন্ন জায়গায় তিনি প্রতিকূল পরিবেশে নিয়ে গেছে। প্রতিকূল পরিবেশ মানে হলো যেখানে মানুষ থাকে না, শুধু দেখা যাচ্ছে যে একটা বনের মধ্যে হারিয়ে গেছে, সে একটা মরুভূমিতে হারিয়ে গেছে বা একটা পাহাড়ের চূড়ায় হারিয়ে গেছে। তখন সে কিভাবে মানুষের জীবনে আবার ফিরে আসবে এবং সে জীবনকে কিভাবে আবার নতুন করে সাজিয়ে তুলবে, এই বিষয়ের উপর আমাদের একটি গল্পও রয়েছে, আমরা সেটা দেখবো। তবে তার আগে আমি একটু বলি যে ওই যে বলছিলাম যে পাহাড়ে যদি হারিয়ে যায়, তাহলে আমাদের কিভাবে সেখান থেকে আমরা বেঁচে বেরিয়ে আসব, সেই কৌশলটা আমাদের জানতে হবে। কারণ কি, জীবনেকে টিকিয়ে রাখার নামই তো বেঁচে থাকা, তাই না? তো যখন আমরা জীবনে বেঁচে থাকতে চাই, তখন আমাদের বিভিন্ন পথ অবলম্বন করতে হয়। যখন তুমি পাহাড়ি অঞ্চলে হারিয়ে গেছো, তখন তোমাকে সিদ্ধান্তে আসতে হচ্ছে যে আমি কিভাবে এখান থেকে বাঁচবো এবং এখানে বেঁচে জীবনকে নিয়ে বেরিয়ে যাব। অর্থাৎ তোমাকে দুঃসাহসী হতে হবে এবং কৌশলী হতে হবে। এখন তুমি কিভাবে সেই কৌশলটা অবলম্বন করবে? তুমি যে দুশ্চিন্তা করো, তুমি বাঁচতে পারবে না। তো একই ভাবে ধরো তুমি একদিন বড় নদীতে একটা নতুন চরে গেছো, যে চর থেকে ফিরে আসতে পারছো না, এর মানে কি তুমি ওখানে বসে ভয় পাবে, মরে যাবে বা খুব ভীতি হয়ে ফিরে আসবে? না, তোমাকে সবসময় মনে রাখতে হবে যে ভীতির চেয়ে তোমার বড় বেশি দরকার সাহস, তোমার ভয়ের চেয়ে বড় বেশি দরকার শক্তি, আর তোমার সবচেয়ে বড় কথা, জীবনকে বাঁচিয়ে রাখার সম্ভাবনা তৈরি করতে হবে তোমাকে। তো একটা নতুন দ্বীপে তুমি আটকা পড়ে গেছো, চরে আটকা পড়ে গেছো, তো সেখানে তুমি কিভাবে বাঁচবে? এখানে মাছ ধরবে, সেই মাছটা ধরে আগুন কিভাবে তৈরি করবে, সেখানে কিভাবে খাদ্য খাবার জোগাড় করবে, এইগুলো কৌশল যারা করে তারাই টিকে থাকে। আমাদের এই কৌশল নিয়ে টিকে থাকা নিয়ে একটি গল্প রয়েছে, সেই গল্পের নাম হচ্ছে রবিনসন ক্রুশো। তোমরা জানো যে রবিনসন ক্রুশো একটা বিখ্যাত গল্প। রবিনসন ক্রুশো, এটা একজন লেখক লিখেছেন, ইংরেজি লেখক ড্যানিয়েল ডিফো। ড্যানিয়েল ডিফোর লেখা এই গল্পটি বেশ বিশ্বব্যাপী বেশ আলোচিত এবং আলোড়িত একটি গল্প। এবং এই গল্পটার মধ্যে বাইরে ভেতরে যেখানে যাবে তুমি, এর ভিতরে শুধু তোমরা হয়তো অনেকে পড়ে থাকতে পারো বাসায়, সেটা হয়তো পড়ার খাতির আনন্দের জন্য পড়েছ। তো আমাদের আজকে যে আনন্দ পাঠের যে রবিনসন ক্রুশোটা রয়েছে, সেই
বিষয়টি আমাদের একটু মাথায় রাখতে হচ্ছে যে এই গল্পটা আসলে আমি কি কি বললাম, তোমাকে দুঃসাহসী হতে হবে, সাহসী হতে হবে, টিকে থাকার ব্যবস্থা করতে হবে, নতুন পরিবেশে নিজে একা হয়ে গেলে, মানব সভ্যতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তুমি কিভাবে একাকী বেঁচে থাকবে, সেই যে কৌশল, এই কৌশল জানার নামই হচ্ছে রবিনসন ক্রুশো গল্পের অন্যতম উদ্দেশ্য বা লক্ষ্য। অর্থাৎ চলো আমরা গল্পটি পড়ি এবং গল্পটি পড়ে জেনে আসি যে আমাদের গল্পের মধ্যে কি কি রয়েছে। যদি সেই বিষয়গুলো থাকে, দুঃসাহসী অভিযান, তাহলে আমরা সেই বিষয়টি দেখবো। আশা করি তোমাদের ভালো লাগবে। রবিনসন ক্রুশো সম্পর্কে যদি আমরা কোনো ভিডিও পাই, এই অনুশীলনী পাঠের শেষে তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো। তো চলো আমরা দেখে আসি যে আজকে গল্পে কি কি রয়েছে এবং গল্পগুলোর মধ্যে যে বিষয়গুলো রয়েছে তার ভিতরে স্থানগুলো এবং চরিত্রগুলো নাম তোমাদেরকে বইয়ে দাগ দিয়ে রাখবে, লিখে রাখবে। গুরুত্বপূর্ণ যে লাইন আমি বলে দেবো, সেই লাইনের নিচে এগুলো আন্ডারলাইন করবে, তাহলে তোমরা খুব তাড়াতাড়ি ভালো ফলাফল লাভ করতে পারবে। চলো আমরা দেখে আসি যে রবিনসন ক্রুশো গল্পের মধ্যে কি কি রয়েছে। তোমরা একটু খেয়াল করো, আমার দেখে একটা বই দেখতে পাচ্ছ, বইয়ের যে ছবিটা, এই ছবিটার জাহাজকে কেন্দ্র করে। অর্থাৎ রবিনসন ক্রুশো মূলত লেখাপড়া করার পর তার মা বাবার স্বপ্ন ছিল তাকে ওকালতি পড়াবে, ব্যারিস্টার বা ল পড়াবে আর কি। ড্যানিয়েল ডিফোর একটা শখ ছিল সমুদ্রে ভ্রমণ করা, তার ভালো লাগতো না লেখাপড়া। এই রবিনসন ক্রুশো একবার কাউকে না বলে পিতামাতার কে ছেড়ে সে চলে আসে একবার কোথায়, লন্ডন শহরে। যখন আসতে যায় তখন সে নৌকাডুবি বা জাহাজডুবির শিকার হয় এবং তারপরে সে অনেক কষ্টে সেখান থেকে পেরিয়ে আসে। তারপর সেখান থেকে লন্ডনে এসে একজন জাহাজ মালিকের সাথে পরিচিত হয়। সেখান থেকে সে জানতে পারে যে গিনি উপকূলে একটা জায়গা, সেখানে অনেক ব্যবসা বাণিজ্যগুলো অনেক ভালো হবে। তখন সে টের পেল যে আমি যদি লন্ডন থেকে গিনিতে যাই তাহলে সাগর পথেও যাওয়া হচ্ছে, ব্যবসা করা হচ্ছে, তার মানে সবকিছু মিলে অনেক সুন্দর হবে। এটা ভেবেই রবিনসন ক্রুশো বিজনেস শুরু করলো, সেখানে লাভবান হলো। কিন্তু সেখানে যাওয়ার পথে সে নৌকা ডুবে যায়, তারপরে সে ডাকাতদের কবলে পড়ে, সেখান থেকে ব্রাজিলে যায়, ব্রাজিল থেকে আবার নৌকা ডুবে যায়, সেখানে যে একটা অজানা দ্বীপে সে কি করে, অজানা দ্বীপে সে উঠে যায় একা একা, কোথাও কোনো মানুষ থাকে না। কিভাবে সে সেই দ্বীপে 27 বছর ছিল, তোমরা জানো যে সেই 27 বছর সে কিভাবে একা বেঁচে ছিল সেখানে, এবং কিভাবে সে মানব সভ্যতায় ফিরে এলো। এই ভাবার্থের উপরে লেখা এই গল্পটি আমি আশা করি বেশ ভালো লাগবে আর চমৎকার একটি গল্প। তোমরা আশা করি আমার সাথে থাকবে এবং পড়বে। চলো আমরা পড়ি ড্যানিয়েল ডিফোর লেখা রবিনসন ক্রুশো গল্প। রবিনসন ক্রুশো। আচ্ছা, এখানে রবিনসন ক্রুশো ইয়র্ক শহরে এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তোমরা কি করবা, ইয়র্কের নিচে দাগ দিবে, মানে যেখানে স্থান আছে, নাম আছে বা কোনো ঘটনা, তার নিচে দাগ দিয়ে রাখবে। হ্যাঁ, রবিনসন ক্রুশো ইয়র্ক শহরে এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে। ওর বাবা ওকে লেখাপড়া শিখিয়েছেন এবং ওর বাবার ইচ্ছে ছিল আইন পাশ করে সে ওকালতি করুক। কিন্তু রবিনের কেমন যেন একটা ঝোঁক ছিল মাথায়, এবং তা ছেলেবেলা থেকেই, তা হলো দেশ বিদেশে ঘুরে বেড়ানো। লাইনের নিচে দাগ দিবে, তার শখ ছিল দেশ বিদেশে ঘুরে বেড়ানো। বিশেষ করে তা যদি সমুদ্র যাত্রা হয় তবে তো কথাই নেই। তো বড় হয়ে তাই সে তার বাবা মার কথা না শুনে, বাড়ি থেকে না বলে বেশ কিছু পাউন্ড নিয়ে বেরিয়ে পড়লো লন্ডনের উদ্দেশ্যে। পাউন্ড মানে ইংল্যান্ডের মুদ্রার নাম, এটা তোমরা মনে রাখবে। লন্ডনের, তোমরা জানো যে লন্ডন আগের নাম ছিল বিলেত, আমরা এটা বাংলায় পড়েছি প্রথম পত্রে। সে তখন মা বাবার কথা না শুনে, বাড়ি থেকে না বলে বেশ কিছু ওই ইংল্যান্ডে যে মুদ্রা পাউন্ড, ওটা নিয়ে লন্ডনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। কিন্তু যাত্রার প্রথম থেকে দুর্ভাগ্য দেখা দিল। ইয়র্ক থেকে লন্ডনে আসার জন্য জাহাজে উঠলো, কিন্তু জাহাজটি ইয়ারমাউথ নামক স্থানে ডুবে গেল। কোথায়? ইয়ারমাউথ। ভাগ্য ভালো, অন্য একটি জাহাজ যাচ্ছিল ওদের সামনে দিয়ে। ওরা ওদের লাইফ বোট মানে ছোট ছোট, মানে জীবন রক্ষাকারী যে ছোট ছোট নৌকা, লাইফ বোটে সকলকে তুলে নিল। ক্রুশোর কাছে যা অর্থ ছিল তা দিয়ে শেষ পর্যন্ত লন্ডন শহরে এসে পৌঁছলো। লন্ডনে আসার কদিন পরে জাহাজ মালিকের সঙ্গে তার পরিচয় হলো। ভদ্রলোক জাহাজে ব্যবসা করতেন এবং এ কারণে প্রায় গিনি উপকূলে যাতায়াত করতেন। একদিন তিনি রবিনসনকে বললেন, তুমি যদি কিছু মণিহারি মালামাল নিয়ে আমার জাহাজে করে গিনি উপকূলে যাও তাহলে মোটা অঙ্কের টাকা লাভ করতে পারবে। রবিনসন এই ধরনের কিছু একটা করতে চেয়েছিল, তাই সে লন্ডনে বসবাসরত তার কিছু আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু পাউন্ড ধার করলো এবং ওই পাউন্ড দিয়ে
কিছু প্লাস্টিকের খেলনা, কিছু পুঁথির মালা এবং আরো কিছু কিনে নিল যা ওই অঞ্চলের লোকজন পছন্দ করবে। এবার ঈশ্বরের নাম নিয়ে গিনির পথে সমুদ্র যাত্রা শুরু হলো। তাহলে শুরু হলো যাত্রা। প্রথম যাত্রাতে ওর মোটামুটি বেশ ভালোই লাভ হলো। অঙ্কের হিসাবে 5 পাউন্ডের জিনিস সে বিক্রি করেছে 20 পাউন্ডে। এবার ওর আনন্দ দেখে কে? লাভ হলো দুরকম, টাকা তো লাভ হলোই, আর তার নিজের চেষ্টায় জাহাজ চালানো কিছু শিখে ফেলল। অবশ্য অল্পতে বেশি লাভের আশায় গিনিতে পরবর্তী যাত্রায় কি ঘটেছিল এবার তার বর্ণনা করছি, শোনো। গিনি থেকে বাণিজ্য করে ফিরে আসার পথে কয়েকজন মুর জলদস্যু ওর জাহাজ আক্রমণ করলো। মুর জলদস্যু জাহাজ, জলদস্যু মানে জলের পানির ডাকাত যারা, ওরা আক্রমণ করলো এবং ওকে সহ সবাইকে ধরে নিয়ে কৃতদাস রূপে বিক্রি করে দিল। কৃতদাস শব্দের বাংলা অর্থ যদি করি তাহলে আরো সহজে দাঁড়ায় চাকর। আগে মানুষকে বিক্রি করে দেওয়া হতো এরকম, একজনের বাসায় যে এসে সারাদিন চাকরামি করবে, হ্যাঁ, এটা আর কি। অবশ্যই রবিনসনকে যার কাছে বিক্রি করা হয়েছিল সেই মনিব ছিল, মনিব মানে সেই মালিক, রবিনসন যার কাছে বিক্রি হয়েছিল সে ছিল খুবই ভালো মনিব। ভদ্রলোকের ছিল মাছ ধরার নেশা। মাছ কি করে ধরতে হয় রবিন তা ভালো করে জানতো এবং সেই একটিমাত্র কারণে রবিন মনিবের আরো বেশি প্রিয় হয়ে উঠল। তো প্রশ্ন যদি আসে, প্রশ্ন যে রবিনসন আরো বেশি প্রিয় হয়ে উঠলো কিভাবে, এটা লিখে দেবে। অবশ্য রবিনসনকে যার কাছে বিক্রি করা হয়েছিল সে খুব ভালো ছিল এবং বলেছে, যা হোক রবিনসন তার মাথা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাটা বাদ দেয়নি। মনিবের কাছে ভালো হলো, তার ইচ্ছা ছিল পালিয়ে যাবার। অবশ্যই পালিয়ে যাওয়ার পথটা কিছুতেই ঠিক করতে পারছিল না। প্রায় বছর 2 পরে, 2 বছর পরে ওর সুযোগ হলো পালানোর। রবিন ওর এক সমবয়সী মূল লোককে নিয়ে সমুদ্রে গিয়েছিল মাছ ধরবে বলে। কৌশলে করে নৌকাটা একটু গভীর সমুদ্রে নিয়ে মূল ছেলেটিকে ধাক্কা মেরে ফেলে দিল সমুদ্রে, আর ভয় দেখালো ফিরে না গেলে গুলি করে মারবে। আশ্চর্য ঘটনা হলো, মূল ছেলেটি ওকে ভয় না পেয়ে বরং ওকে সাহায্য করতে রাজি হলো। ছেলেটিকে রবিনসন আবার নৌকায় তুলে নিল। আবার যাত্রা শুরু হলো। 2 দিন বেশ কষ্ট করে চলার পর তারা একটা পর্তুগিজ জাহাজের দেখা পেল। পর্তুগিজ তার দেশের নাম জানো, পর্তুগাল। জাহাজ ওদের কাছে আসতেই ওরা জাহাজিদের সব জানালো। জাহাজিরা ওদের তুলে নিল জাহাজে এবং রবিনসনকে এনে নামিয়ে দিল ব্রাজিলের বন্দরে এবং জাহাজে নিজের জন্য মূর ছেলেটি রেখে দিল। তাই ব্রাজিলের বন্দরে নেমে গেল। কিছুদিন পর বেশ সুখেই কাটলো ওদের, কিছুদিন ব্রাজিলের বেশ সুখেই কাটলো। অনাবাদী জমিতে, মানে যে জমিতে ফসল ফলতো না, সে অনাবাদী জমিতে চাষাবাদ করে নিজের অবস্থা ফিরিয়ে এনেছিল রবিন। কিন্তু ছোটবেলা থেকে অস্থির চিত্ত, মানে খুব চঞ্চল, রবিনের মাথায় আবার দুর্বুদ্ধি চাপলো। দুর্বুদ্ধি মানে কি? আবার কিছু একটা করতে হবে, সেখানে যেতে হবে, সেই গিনি উপকূল। ওখানকার স্থানীয়রা ওকে পরামর্শ দিল আবার গিনি সেই পুরনো বাণিজ্যটা শুরু করতে। ওর তো সমুদ্র যাত্রা পুরনো নেশা আছেই, তাই একদিন আবার তোর জোর করে বেরিয়ে পড়লো গিনির উদ্দেশ্যে। সমুদ্র যাত্রা প্রথম কয়েকটা দিন বেশ ভালোই যাচ্ছিল। হঠাৎ একদিন উঠলো ভীষণ সামুদ্রিক ঝড়। সেই ঝড়ের মধ্যে ওদের জাহাজ গিয়ে আটকে গেল এক অজানা চড়াই মানে চরে। আর চড়ার বালিতে জাহাজের তলা গেল ভীষণভাবে ফেসে। তবু অনেক ভেবে ওরা জাহাজে রক্ষিত ছোট ছোট নৌকায় করে ডাঙার দিকে রওনা হয়েছিল। কিন্তু বিধিবাম, দুর্ভাগ্য, প্রচন্ড এক সমুদ্রের ঢেউ এসে ওদের নৌকাটি উল্টে দিল এবং ওরা সবাই ডুবে গেল। রবিনসনের ভাগ্যে ভালো বলতে হবে, সে ভেসে উঠল এবং সাঁতার কেটে প্রায় অর্ধমৃত অবস্থায় কূলে পৌঁছালো। সেই রাতটা সে বন্য জীবজন্তুর ভয়ে একটা গাছের উপর বসে কাটিয়ে দিল। বুঝতে পারছো যে তার যাত্রার অ্যাডভেঞ্চার, যেটা দুঃসাহসিকতা, সেটা কিভাবে হচ্ছে। এভাবে দেখো, পরের দিন ঘুম ভাঙতেই দেখলো আকাশ পরিষ্কার, ঝড় উঠেছিল বলেই মনে হয় না। আরো আশ্চর্য, ঝড়ের বেগ ওদের বড় জাহাজটাকে প্রায় ডাঙাতে নিয়ে এসেছে, ওই যে আটকা পড়ে গেছিল। রবিনসন ভাবলো, আমরা যদি জাহাজেই থাকতাম তাহলে কাউকেই মরতে হতো না। এখন আর কি ভেবে কি হবে। রবিনসনের খিদেও পেয়েছে প্রচন্ড। সে আবার জাহাজে গিয়ে উঠলো এবং খুঁজে দেখলো খাবারগুলো ঠিক আছে কিনা। খাবার ঠিকই ছিল। সে বেশ পেট পুরে খেয়ে নিল। তারপর জাহাজ থেকে কয়েকটা তক্তা কাঠ আর সুতোরের যন্ত্রপাতি, সুতোর মানে কাঠের কাজ করা যায় এমন কিছু যন্ত্রপাতি নিয়ে তীরে এনে
কোনো রকম রাত কাটানোর মতো একটা মাচা তৈরি করে নিল। তারপর বন্দুক নিয়ে বেরিয়ে পড়লো দ্বীপটা ভালো করে দেখার জন্য। কিন্তু পাহাড়ের উপর উঠতেই রবিনের মনটা দমে গেল। ঈশ্বর জানেন কতদিন থাকতে হবে এই দ্বীপে। চারিদিকে শুধু জল আর জল, শুধু সে একটা মাঝখানের দ্বীপে। এরপর বলছে যে রাতে অবশ্যই কোনো রকম ঝামেলা হলো না। পরের দিন ঘুম থেকে উঠে রবিন স্থির করলো প্রয়োজনীয় যা কিছু জাহাজে এখনো ভালো আছে তা সবই নামিয়ে আনতে হবে। সেদিন থেকে সময় পেলেই, ভাটার সময় পানি কমতেই সে জাহাজে চলে যেত এবং নামিয়ে আনতো প্রয়োজনীয় সব জিনিসপত্র। বেশি দিন সময় পেলে রবিনসন হয়তো পুরো জাহাজটাকেই ডাঙায় তুলে নিয়ে আসতো, পারল না, কারণ 14 দিনের মাথায় যা এমন ঝড় উঠলো তাতে ওই ভাঙা জাহাজটা ঝড়ে কোথায় উড়ে গেল তার কোনো চিহ্নও পাওয়া গেল না। অবশ্যই জাহাজ থেকে রবিন কম জিনিস নামিয়ে আনেনি। এখন সে জিনিসপত্র রাখবে কোথায় সেটাও এক ভাবনা। অনেক খুঁজে একটা পাহাড়ের উঠার মধ্যপথে খানিকটা সমতল জায়গা আবিষ্কার হলো। ওর উল্টো দিকে উঠে গেছে একটা খাড়া পাহাড়। সেদিক থেকে কোনো বন্য জানোয়ার আক্রমণের আশঙ্কা খুবই কম। আর বাদবাকি 3 দিকে সে নারকেল পাতা দিয়ে বেশ শক্ত এবং উঁচু করে বেড়া দিয়ে দিল। প্রয়োজনে হলেই মই লাগিয়ে সে যাতায়াত করত, আর ভেতরে ঢুকেই মইটা তুলে নামিয়ে রাখতো মাটিতে। সব জিনিসপত্র রাখলো সেখানেই। তৈরি করলো বড় করে একটা থাকার মতো ছাউনি। তাছাড়া পাহাড়ের একটা অংশে প্রকাণ্ড গর্ত ছিল, সেটাও যোগ করে নিল ঘর হিসেবে। থাকার মতো বাসা তৈরি হয়ে গেল ওর। ভাবলো তৈরি করতে হবে কিছু আসবাবপত্র। যদিও এসব তৈরি অভ্যাসন নেই, যন্ত্র ব্যবহার করতে ওর খুব কষ্ট হতো। প্রথমে বন থেকে কাঠ নিয়ে তৈরি করলো একটা চেয়ার তৈরি করলো। তারপর টেবিল, সেলফ আর কত কি। এক ধরনের শক্ত জংলা কাঠের কাঠ দিয়ে তৈরি করলো একটা কোদাল, আর জাহাজের ভাঙা একটা লোহার টুকরো দিয়ে পুড়িয়ে পিটিয়ে তৈরি করলো জ্বালানি কাঠকাটা কোড়াল। এর মধ্যে ঘটলো এক মজার ঘটনা। কি মজার ঘটনা? রবিনসন জাহাজ থেকে আর আমারও জিনিসপত্র নাড়াচাড়া করতেই পেল একটা ছোট থলে। খুলে দেখলো তাতে রয়েছে কতটা তুষ। থলেটা দরকার ছিল ভিন্ন কারণে, তাই ঘরের বাইরে এসে তুষগুলো মাটিতে ফেলে দিল। এর কিছুদিন পরেই নামলো বর্ষা এবং বৃষ্টি হবার কয়েকদিন পরেই রবিনসন আশ্চর্য হয়ে গেল যে তুষগুলো সে ফেলেছিল ওখানে অজানা গাছের বেশ কিছু অঙ্কুর দেখা দিল। রবিনসনের খুব আনন্দ হলো। সে কোদাল দিয়ে সামনের আরো কিছু জমি কুপিয়ে তৈরি করে রাখলো। একদিন দেখলো অঙ্কুরগুলো আসলেই ধান গাছের সাথে জবও রয়েছে। ধান আর জব। একদিন ধান আর জব গাছগুলো একটু বড় হলে সে তা চষা জমিতে ছড়িয়ে ছড়িয়ে বুনে দিল। কিছুদিনের মধ্যে ওই জমি থেকে বেশ কিছু ধান ও জব পেল। এবার রবিনসনের ভাবনা, এগুলো মাড়াই করবো কিভাবে? তাছাড়া চাই জাতাকল আর রুটি সেকবার জন্য তাওয়া। বুঝতে পারছো, রুটি সেকার তাওয়াটা আর জাতাকল, যার ভিতর দিয়ে সে আটা তৈরি করলো। যা হোক, বুদ্ধিমান রবিন শক্ত কাঠ দিয়ে জাতা তৈরি করলো আর নরম মাটি থালার মতো পিটিয়ে আগুনে পুড়িয়ে তৈরি করলো তাওয়া। এবার বড় সমস্যা হলো পোশাকের। জাহাজে যা ছিল তার আর কতদিনই বা চলে। সেই বনে তো আর যাই হোক পোশাক বা তৈরি কাপড় পাওয়া যাবে না, নিশ্চয়ই যাবে না। তখন আবার নতুন বুদ্ধি আটলো রবিন। ঘরে রাখা ছিল বেশ কিছু শুকনো ছাগলের চামড়া। সে ওই চামড়া দিয়ে লজ্জা ঢাকার মতো পোশাক তৈরি করে নিল। গলা ভর্তি দাড়ি, গোফ, আর তার উপরে ছাগলের চামড়ার পোশাক। বাহ, যা একখান চেহারা হয়েছে না রবিনসনের! ওভাবে দেখলে ও সজাদি হয়তো অজ্ঞান হয়ে যেত, কিংবা ধরে নিত রবিনসন ছাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে আর কি। রবিনসনের আরো একটা মজার কথা হলো, পৃথিবীর সাথে সম্পর্কহীন এক দ্বীপে বাস করলেও সে দিন মাস বছরের হিসাব ঠিক রেখেছিল। যেদিন রবিনসনের নৌকাডুবি হয় সেদিনের তারিখ ওর জানা ছিল। তারপর থেকে রবিন প্রতিদিন পাহাড়ের গায়ে পরপর তারিখ লিখে ক্যালেন্ডার তৈরি করে রেখেছিল। প্রত্যেকদিন সকালে উঠে একটা করে তারিখ কেটে দিত সে। ঠিক বর্তমানে ডেট কার্ড মানে যে এটা ধরো কিছুর মধ্যে তারিখ থাকে 1, 2, 3, 4, 5, 6, একটা হয়ে গেলে ওটা পাল্টাই ফেলে, ডেট কার্ড পরিবর্তনের মতো। এইভাবে রবিনসনের দিনের পর দিন কাটতে লাগলো। রবিনসন ওই দ্বীপের মুকুটহীন রাজা। দাগ দেওয়া ইন্টারনেটে যেটা পরীক্ষা আসে, রবিনসন ক্রুশোকে কেন মুকুটহীন রাজা বলা হয়? কারণ রবিনসন ক্রুশো যে দ্বীপে গিয়েছিল সেই দ্বীপে অন্য কোনো জনমানব ছিল না, এবং ওই দ্বীপে সে একাই ছিল এবং একা থেকেই সে তার জীবনকে টিকিয়ে রেখেছিল।
আর এই টিকে রাখার জন্যই তাকে বলা হয় দ্বীপের মুকুটহীন রাজা। যতদূর দৃষ্টি যায় সবটাই ওর রাজত্ব। রবিনসন যখন খেতে বসতো তখন ওর সব কুকুর বেড়াল বসতো চারপাশে। তা দেখে মনে হতো রবিনসন রাজা আর ওরা সব যেন প্রজারা যেন সব ওর করুণা প্রত্যাশী। কিন্তু এভাবে বেশি দিন কাটলো না। কিছুদিনের মধ্যেই দেখা দিল নতুন এক অশান্তি। রবিনসন একদিন বেলাভূমি মানে সৈকতে বেলাভূমিতে হাঁটছিল বালি কেটে কেটে নানা ভাবনা মাথায় নিয়ে। এর মধ্যে হঠাৎ তার চোখ স্থির হয়ে যায় বালির উপর প্রকাণ্ড এক পায়ের ছাপ দেখে। কিন্তু কোথাও জনমানব নেই। এই ছাপ এলো কিভাবে? চিন্তা এখানেই। কোনো কিছু সন্ধান পেল না বলেই ওর ভীষণ ভয় হলো। শেষে এমন হলো, দিনে ভয়ে ভয়ে চলাফেরা করলেও রাতে ঘুমের মধ্যে মাঝে মাঝে স্বপ্নে দেখলো কিছু লোক ওকে আক্রমণ করতে এগিয়ে আসছে। অবশ্য ওর ঘর খুব মজবুত করে তৈরি করা। তবু রবিন আবার দ্বিগুণ দেয়াল তৈরি করলো যাতে করে ওর ঘর শত্রুর কাছে দুর্ভেদ্য মনে হয়। দুর্ভেদ্য মানে কঠিন প্রবেশ করতে। অবশ্য তাতেও রবিনসনের পুরো ভয় কাটলো না। যাই হোক, যাই করে এভাবে কেটে গেল প্রায় 2 বছর। রবিনসন এখন সেসব ভয়ের কথা প্রায় ভুলেই বসেছে। এমনকি এক সকালে ঘুম থেকে উঠে বাইরে যেতে দেখলো 5খানা নৌকা সাগরের তীরে বাঁধা। আরো স্পষ্ট করে দেখার জন্য রবিনসন পাহাড়ের উপরে উঠল। সেখান থেকে দেখা গেল তাতে ওর হাত পা ভয়ে ঠান্ডা হয় আর কি। রবিনসন প্রায় 30 লোক বিরাট এক আগুনের কুণ্ডলী চারিদিকে ঘুরে ঘুরে নাচছে এবং বিদঘুটে আর বিভৎস রকম চিৎকার করছে। একটু পরে ওরা 2জন লোককে ওদের সেই নৌকা থেকে টানতে টানতে তীরের বালিতে নামিয়ে নিয়ে এলো। একজনকে তো সাথে সাথে মেরে ফেললো, আর অন্যজনকে ওদের একটু অসাবধানতার সুযোগ পেয়ে দৌড় দিল। 3জন লোক ছুটলো ওর পিছু পিছু ওকে ধরতে, কিন্তু লোকটি ছুটছে প্রাণের দায়ে। তার সাথে ওরা পারবে কেন? ওই লোকটি সোজা ছুটে আসছিল। রবিনসন ঝোপের আড়ালে লুকিয়ে বসে সব দেখছে। প্রথমে ভীষণ ভয় হচ্ছিল, কিন্তু যখন দেখলো ওদের মধ্যে একজন ফিরে যাচ্ছে তখন রবিনসন বাকি 2জনের হাত থেকে ওকে বাঁচাবে স্থির করলো। ওর হাতে ছিল বন্দুক। মধ্যে একটা লোক রবিনসনের নাগালের মধ্যে আসতেই কষে দিল এক আঘাত করলো। আঘাত করা। সে অজ্ঞান হয়ে পড়ে রইল। এদিকে অন্য লোকটিকে রবিনসনের নিশানা করে তীর ছুড়ছে দেখেই বাধ্য হয়ে সে গুলি করলো। দ্বিতীয় লোকটিও মারা গেল। তো এই পর্যন্ত তাহলে আমরা কয়েকটা ঘটনা ঘটলাম, যে এখানে প্রথম হলো টিকে থাকার যে কৌশল, দেখলাম দেখো সভ্যতার সৃষ্টির ধান জব এগুলো করছে। এরপরে মানুষের আগমন, রবিনসন কি করছে? জীবন রক্ষা করেছে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি। এখনো দ্বিতীয় লোকটি মারা গেল এবং তারপরে কি ঘটলো? যারা 3জন এসেছিল ওদের তো ব্যবস্থা ভালোই হলো, কিন্তু রবিনসনের বন্দুকের গুলির শব্দ শুনে এবার যাকে সে বাঁচালো সেই উঠে ভয়ে দৌড় দিল, সর্বনাশ করেছে। অতি কষ্টে রবিন ওকে দৌড়ে ধরে আনলো এবং তার ভয় ভাঙিয়ে দিল। তখন লোকটি বারবার ওর পায়ে ধরে কৃতজ্ঞতা জানালো। যখন ওকে ডেকেছে পায়ে ধরে কৃতজ্ঞতা জানিয়েছে। রবিনসন ওকে এবার নিজের বাড়িতে নিয়ে গেল, কিছু খেতেও দিল, তারপর বিছানা দেখে বলল ঘুমোতে। লোকটি ভয়ে ক্ষুধায় তৃষ্ণায় প্রায় আধমরা হয়ে গিয়েছিল। এবার ঘুমিয়ে একটু সুস্থ হয়ে উঠেই আবার সে রবিনসনের পা নিজের মাথায় রেখে ওদের প্রথা মতো দাসত্ব মেনে নিল। এই পুরো ঘটনাটাই ঘটেছিল ইংরেজি ফ্রাইডে মানে শুক্রবার। আর এই শুক্রবারে ঘটছিল বলে ওর নাম হয়ে গেছিল ফ্রাইডে, ওর ফ্রেন্ডের নাম। পরে বলছে যে তাই রবিনসনের নাম রাখলো ফ্রাইডে। একদিন বেচারা রবিনসন ছিল একা দ্বীপবাসী। এবার তার দোসর মানে সঙ্গী বা বন্ধু হলো। ফ্রাইডে কথা বলতে জানতো না, তাকে খুব যত্ন করে রবিনসন কথা বলা শেখালো।
এমনিতে ফ্রাইডের মাথা খুব পরিষ্কার, যাকে বলে শার্প। সে অল্প দিনের মধ্যেই সব কাজকর্ম শিখে নিল। এছাড়া ওর মনিবের প্রতি ভক্তি ও ভালোবাসা দেখে রবিনসন খুবই মুগ্ধ হতো। তাই তো পরবর্তী জীবনে রবিনসন ক্রুশো বারবার বলতো, অমন বিশ্বাসী ভৃত্য বোধ হয় কেউ কোনোদিন পায়নি যেমনটি ছিল ফ্রাইডে। এভাবে এক নিঝুম দ্বীপে কেটে গেল 27টি বছর। এই 27 বছর রবিনসনের আরো দুজন সঙ্গী হলো। ওরা কি করে এলো, এবার সেই ঘটনা শোনো। পূর্বের মতো একদিন রবিনসন আবিষ্কার করলো সমুদ্র তীরে 3খানা নৌকা, আগেবার 4খানা। রবিনসন দূরবীন দিয়ে দেখলো আগের মতো কিছু বর্বর লোক 2টি লোককে বেঁধে রেখেছে, প্রহার করছে বা আয়োজন চলছে জীবন্ত পুড়িয়ে ফেলবার। তখন রবিনসন আর ফ্রাইডে বন্দুক নিয়ে তাদের আক্রমণ করলো। এতে মাত্র 4 জন ছাড়া সবাইকে মেরে ফেললো ওরা 2 জন। বাকি 4 জন আধমরা অবস্থায় কোন রকম ওদের এক নৌকো নিয়ে পালালো। ফ্রাইডে এবং রবিনসন তখন বন্দী 2 জনকে হাত পায়ের বাঁধন খুলে দিয়ে সুস্থ করে তুলল। এদের একজন স্পেন দেশের লোক আর অন্যজন ফ্রাইডের স্বজাতি। ফ্রাইডে কিন্তু তাকে দেখেই চুমুতে চুমুতে গাল ভরে ফেললো, অস্থির করে তুলল লোকটিকে। কিছু পরে জানা গেল লোকটি আসলে ফ্রাইডের বাবা ছিল। এরপর দেখো ওরা একটু সুস্থ হয়ে উঠলে ওদের কাছ থেকে রবিনসন জানতে পারলো ডাঙ্গার কাছে একটা জাহাজ ভূমি হয়েছে। তাতে কয়েকজন স্প্যানিশ এবং কয়েকজন পর্তুগিজ ছিল যাদের ধরে নিয়ে গেছে। এদিকে তাদের না আছে অস্ত্র, না আছে কোনো যন্ত্রপাতি। রবিনসন ওদের সব কথা শুনে নিজের দ্বীপে নিয়ে আসার ব্যবস্থা করতে সম্মত হলো। কিন্তু শর্ত হবে যে তারা এখানে সবাই রবিনসনের বশ্যতা স্বীকার করে নেবে এবং কখনো কেউ রবিনসনের বিরোধিতা করবে না। এই শর্তের কারণটা রবিনসন ওদের বুঝিয়ে বলল, তা হলো মানুষের সাধারণত স্বভাব হচ্ছে এমন, বিপদের সময় যে উপকার করে বিপদ কেটে গেলে উপকারের অপকার করতে মানুষের মন বাঁধে না। এক্ষেত্রে বনের পশু বরং উত্তম প্রাণী। কি বলেছে, আশা করি বুঝতে পেরেছো যে কাউকে যদি উপকার করা হয়, বলছে আমি তোমাদের জীবন বাঁচাবো, আমার এই দ্বীপে তোমরা আসবা, আমি এখানে এলে আমার বশ্যতা মেনে নেবা। কিন্তু মানুষ কিন্তু উপকার করলে সে আবার উল্টা উপকারীকে অপকার করে, সেটা বল। রবিনসন আর ফ্রাইডে ওদের দ্বীপ থেকে ডাঙায় আনার জন্য একটা নৌকাতে ছাউনি তৈরি করলো, সাথে রইল খাবার পানি। তারপর সেই নৌকা করেই ফ্রাইডের বাবা আর স্প্যানিশ খালাসিটি ওই অভাগাদের উদ্ধারে যাত্রা করলো। আরো কিছুদিন পরে একদিন ফ্রাইডে এসে রবিনসনকে খবর দিল দূরে আরো একটা জাহাজ দেখা যাচ্ছে। রবিনসন খবরটা পেয়ে বেশ খুশি হলো, তবু মনের সন্দেহ দূর করতে কি উদ্দেশ্যে জাহাজটি এদিকে আসছে বুঝতে না পেরে আড়াল থেকে ব্যাপারটা পরখ করতে লাগলো। ভাবখানা এই দেখাই যাক না কি হয়। জাহাজটি রেখেছে, সে নোঙর ফেললো। তারপর ওই জাহাজের লোকেরা নৌকায় করে এসে দ্বীপে নামলো। আরো একটু সতর্কভাবে দেখে রবিনসন বুঝতে পারলো ওরা সবাই শ্বেতাঙ্গ মানে যারা সাদা দেখতে, ইংরেজ ওদের স্বজাতি। আর এই দলে 3 জন লোকের হাত পা বাঁধা, ওরা বন্দী। যাই হোক, নৌকার লোকগুলো 3 জনকে চড়াই ফেলে দিয়ে দ্বীপের ভিতর ঢুকলো। আর সেই ফাঁকে রবিনসন ওদের বন্দিত্বের কারণটা জেনে নিল। ওরা বুঝতেই পারছিল না ওরা কোন জাতির লোক, কারণ কেউ কথার উত্তর দিচ্ছিল না। অবশ্যই শেষে বুঝতে পারলো ওরা রবিনসনের স্বজাতি। তাই তারা জানালো জাহাজের খালাসিরা ষড়যন্ত্র করে ক্যাপ্টেন আর মেটদের বন্দী করেছে। তাদের ইচ্ছে ওদের এই নিঝুম দ্বীপে ফেলে জাহাজ নিয়ে পালাবে। রবিনসন ও ফ্রাইডে তাড়াতাড়ি ওদের বাঁধন খুলে দিল এবং 3 জনের হাতে 3টি বন্দুক দিল আত্মরক্ষার জন্য। তারপর 5 জন মিলে ওদের খুঁজে বের করলো, পুরো যুদ্ধের মতো আক্রমণ করলো। ওই দুষ্ট দলের চাই ছিল 2 জন, চাই মানে গোপন সংবাদদাতা আর কি। প্রথমে তাদের মেরে ফেলাতে সমস্ত ব্যাপারটা খুব সহজে হয়ে গেল, আর বাদ বাকি যারা ছিল তারা সবাই রবিনসনের কাছে আত্মসমর্পণ করলো। ক্যাপ্টেন তখন ওই 3 জনের সাহায্যে তাদের বন্দী করে ফেললো। রবিনসন ক্রুশোর জন্য শুধু ওদের প্রাণী বাঁচল না, জাহাজটি পর্যন্ত ফিরে পেল। আর সে কৃতজ্ঞতায় ওরা রবিনসনকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে চাইলো। রবিনসন ক্রুশো স্প্যানিশদের জন্য অপেক্ষা না করে যা কিছু ব্যবহারের জিনিসপত্র ছিল সব গুছিয়ে রেখে সেগুলো তাদের ব্যবহারের জন্য অনুমতি দিয়ে একটা চিঠি লিখে রেখে ফ্রাইডেকে নিয়ে জাহাজে উঠে গেল। 28 বছর পরে এই এতদিনের অজানা দ্বীপ ছেড়ে রবিনসন ক্রুশো দেশের দিকে চলল এবং 35 বছর পর আবার সে দেশের মাটিতে পা দিল। এই ছিল হলো গল্প। এই গল্পটা আশা করি তোমাদের ভালো লাগারই কথা এবং চমৎকার গল্পটি। তাহলে বিষয় দাঁড়াচ্ছে এখানে যে আমরা যে গল্পটি পড়লাম, এই গল্পটির সবকিছু যদি আমরা একটা জায়গায় নিয়ে যাই তাহলে বিষয়টা খুব সহজে দাঁড়াচ্ছে যে এটা একটা
মূলত ভ্রমণ কাহিনীর মতো করে, যে একটা জায়গায় ঘুরতে যেয়ে যে দ্বীপে সে আটকা পড়েছিল, সেই দ্বীপে সার্বিকভাবে সে কিভাবে নিজেকে টিকিয়ে রেখেছিল এবং কিভাবে টিকিয়ে রাখার জন্য তিনি চেষ্টা করেছেন বা রবিনসন ক্রুজো চেষ্টা করেছে, সেই বিষয়টি কিন্তু আমাদের জানার একটি বিশাল আগ্রহ থেকেই যায়। কারণ এটা যেহেতু আমরা সাহিত্য পড়ি, সাহিত্য পড়ার অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কোথাও কোনো কিছু থেকে নিজের জীবনে একটা শিক্ষা নেওয়া। তো সেইভাবেই যখন রবিনসন ক্রুজোর জীবনীটা এসে যায় এবং এখান থেকে সে সর্বশেষ টিকে থাকার কৌশল থেকে সে এখানে এসে আরেকটা জিনিস, মানব সভ্যতায় ফিরে যাওয়া, মানব সভ্যতায় ফিরে যাওয়া, অর্থাৎ এই যে যে ঘটনাগুলো একটার পর একটা ঘটে যাচ্ছে, অর্থাৎ এই প্রত্যেকটি ঘটনার পেছনে রবিনসন ক্রুজো যেভাবে তিনি সবকিছুকে, এক কথা আমরা ইংলিশে বলি স্ট্রাগল, বা যে লড়াই তিনি করেছেন জীবনে, সেটা প্রতিকূল পরিবেশের সাথে এবং টিকে থাকার জন্য তিনি ব্যবস্থা করে একটা মুকুটবিহীন সম্রাট বা রাজা হয়ে গেছেন। এই রাজা হওয়ার পিছনেও অন্যতম কারণ রয়েছে যে তার সাহস, শক্তি, ধৈর্য এবং একাগ্রতা। কারণ সে একেবারে হৃদয় থেকে চেয়েছে যে অবশ্যই একদিন সে টিকে এখান থেকে ফিরে বের হতে পারবে। তো এই যে তার যে সম্ভাবনা, আশা করি এই গল্পটির মধ্য দিয়ে আমরা আমাদের জীবনেও এই সাহস, শক্তি, ধৈর্য এগুলো অর্জন করতে পারবো এবং প্রত্যেকটি বিষয়ের সাথে সাথে আমরা একটি প্রতিকূল পরিবেশে টিকে থাকার যে কৌশল, সেগুলো রপ্ত করতে পারবো। তো অতএব তোমাদেরকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি গল্পটি মনোমুগ্ধভাবে শোনার জন্য। আর এইটাই গল্প শুধু শুনলেই হবে না, এর প্রতিটি স্থান, তারিখ, কাল, যা যা আছে আর কি, সময়, যা কিছু পাবে প্রত্যেকটি বিষয় আত্মস্থ করতে হবে এবং প্রত্যেকটি শব্দের অর্থ ব্যাখ্যা করে শিখতে হবে। তাহলে তোমরা বাংলাতে ভালো করতে পারবে। তোমরা জানো যে বাংলা প্রথম পত্র বিষয়ে তোমাদের 7টি সৃজনশীল লিখতে হবে, অর্থাৎ 7টি সৃজনশীলের মধ্যে তোমাদের উত্তর করতে হবে কয়টির? উত্তর করতে হবে কয়টির? 11টি থাকবে, 7টি উত্তর করতে হবে। অর্থাৎ এই 7টি প্রশ্নের উত্তর করা কিন্তু খুব কঠিন না, আবার খুব সহজও না। তোমাদেরকে অবশ্যই এই ব্যাপার প্রস্তুতি নিলেই তুমি পারবে। তবে তোমাদেরকে এই রবিনসন ক্রুজো এবারের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি গল্প, প্রত্যেকটি গল্পই গুরুত্বপূর্ণ আছে। তবে তোমরা এটা পড়বে এবং এটা পড়ে তোমরা মনে মনে প্রশ্ন করবে। আমরা আগামী ক্লাসে এই গল্পের যে কন্টেন্ট বা যে রবিনসন ক্রুজো রয়েছে তার যে অনুশীলনী, তার সবকিছু আমরা করবো। যদি সৃজনশীল আমরা একটা, যেহেতু বইয়ের সৃজনশীলটা হয়নি মানে সেইভাবে ভালো না, অথবা নতুন একটা সৃজনশীল লিখে দেবে, সেটা খাতায় নিবে, সেটা তোমরা লিখবে। ঠিক আছে? তোমাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো শেষ করছি এবং সাথে থাকার জন্য আরেকবার ধন্যবাদ দিয়ে শুভেচ্ছা জানিয়ে আগামী ক্লাসের অগ্রিম দাওয়াত থাকলো তোমাদের। আশা করি দেখা হবে। ভালো থেকো সবাই।